কেমন বাজেট চাই অনুষ্ঠানে ব্যবসায়ীরা বাজেট বিষয়ে তাদের মতামত ও অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করেন। আমাদের প্রতি মাসে যদি আমরা ঠিকমতো ভ্যাটটা না দিতে পারি রিটার্ন, তাহলে আমাদের যে জরিমানাটা হয় সেটা আমাদের জন্য খুব একটা ভারী একটা ব্যাপার হয়ে যায়। আমরা ইজি ডুইং বিজনেসের কথা বলছি। আমরা 16 থেকে 20টি পর্যন্ত আমরা রেগুলেটরি অথরিটির লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করতে হয়। এটাকে কিভাবে সহজকরণ করা যায়? আমাদের যে এসএমই খাত, এই এসএমই খাতকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের যে বিনিয়োগের যে ব্যবস্থা সেখানে সহজীকরণ লাগবে এবং এনবিআরের যে নীতি সহযোগিতা সেখানেও সহজীকরণ লাগবে। মানে এখন যেখানে আমরা হয়তো বা 100 কোটি টাকাও ট্যাক্স জেনারেট করি না, সেটাকে কিন্তু আসলে 2 লক্ষ মানে 20,000 কোটি টাকা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব যদি আমরা একটা 6-7 বছরের একটা টার্গেটেড প্ল্যান দেই। এখনকার সময়ে মানি মার্কেটের অনেক ইম্প্যাক্ট কিন্তু রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি থেকে আসতেছে। সেই বিষয়ে বাজেটে যেন একটা চিন্তা চেতনা এইভাবে থাকে যে গভর্নমেন্ট বরোয়িং যখন বাড়ে তখন ব্যাংকিংয়ের উপর কী ইম্প্যাক্টটা পড়ে, সেটা ব্যবসা বাণিজ্যের উপর কী পড়ে। একদিন 80 পয়েন্ট, একদিন 60 পয়েন্ট, জাস্ট এই একটা খবরের জন্য কিন্তু বাজারটা এত বেশি অস্থির হয়ে গেছে। এটা একটু কনফার্ম করবেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। নীরবে নিভৃতে স্রোতের বিপরীতে এই রেস্তোরাঁ সেক্টরটি দাঁড়িয়েছে। সরকারি হিসাবে 4,81,000 রেস্তোরাঁ এবং এই সেক্টরে সরাসরি 30 লক্ষ শ্রমিক কাজ করছে, কিন্তু আজ পর্যন্ত সরকারিভাবে এই সেক্টরে কেউ তাকায়নি, কোনো কাজও করেনি, শুধু জুলুম আর জুলুম। বাইরের ইনভেস্টমেন্ট আজকে 3-4 বছর ধরে সেখানে কিন্তু আপনার আসছে না। সো সেই জায়গাটাতে ওয়ান স্টপ সলিউশনের যে কথা বলা হয়েছিল এবং এফডিএ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য যে সহজীকরণ ছিল, সেই জায়গাগুলিকে এবারের বাজেটে কিভাবে নেওয়া হবে? ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য রক্ষার বাজেট যেন হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে কর রেভিনিউ ডিপার্টমেন্টে দুর্নীতি বন্ধ করতে হলে অচিরেই সেখানে ডিজিটাল পদ্ধতি চালু করার ব্যবস্থা সরকারকে অবশ্যই নিতে হবে। স্মার্ট যুগে যাওয়ার জন্য এই আমাদের ক্যাশলেস সোসাইটি এবারে আমাদের পরিকল্পনা আছে কিনা, এবং এই আইসিটি যে হাইটেক পার্কগুলো কবে নাগাদ বাস্তবে রূপ দিবে, এইটার জন্য হাইটেক পার্কের বাজেটে এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যে যে ক্যাশলেস সোসাইটির দিকে? আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে অল্প আয়ের ছোট ছোট বিভিন্ন দেশের শ্রম বাজারে, তারা কিন্তু দেশকে ভালোবাসে, তারা দেশকে পয়সা পাঠাইতে চায়, কিন্তু 2 টাকা কম বেশির কারণে কিন্তু তারা এটা পাঠাইতে পারে না। আমার মনে হয় এখন যে রেমিটেন্সে যে 2.5% যেটা দিচ্ছেন, এইটাকে আমার মনে হয় এইটাকে 5% যদি করা যায়। আমি যদি ফায়ার সেফটি সিকিউরিটি রিপ্রেজেন্ট করি, প্রথমত হচ্ছিল ফায়ার সেফটি, আগুন লেগে কিন্তু প্রতি বছর অনেক প্রাণহানি ঘটে এবং আমরা সম্পদেরও হানি ঘটে, সেই সাথে আপনার দেশের কিন্তু ইমেজও নষ্ট হয়। সেই ক্ষেত্রে সরকারের আগামী বাজেটে ফায়ার সেফটি নিয়ে কোনো চিন্তা চেতনা আছে কিনা? দক্ষতা উন্নয়নে যদি আমরা খরচ না করি, তাহলে এই যে মিড লেভেলে যে বিদেশিরা আমাদের বিভিন্ন নেইবারিং কান্ট্রি থেকে আমাদের এখানে যে কাজ করতে আসে, তার মানে এখানে প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার বিদেশে নিয়ে যাচ্ছে। স্বাস্থ্য খাতে 5%-এর মতো বাজেট থাকে, কিন্তু কোনোদিন কি দেখেছেন যে বেসরকারি খাতের জন্য কোনো দিক নির্দেশনা আছে? কোনোদিন কখনো কোনো দিক নির্দেশনা থাকে না। আমরা যারা এখানে উৎপাদন করছি তাদের সাথে এবং যারা আমদানি করে নিয়ে আসছে তাদের সঙ্গে এই সিডির পার্থক্য মাত্র 5%, অথচ ভারতে যারা এই একই জিনিস আমদানি করে তাদের সিডি 15%, সামাজিক কর 10%, তারপরে আপনার এন্টি ডাম্পিং 2% এবং জিএসটিআই 18%, মানে অসম্ভব ব্যাপার আমদানি করে নিয়ে আসা। রংপুর বিভাগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা এবং নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া বিশেষ প্রয়োজন বলে মনে করছি আমি নারী উদ্যোক্তা হিসাবে। যে এবার কর্পোরেট ট্যাক্স রেট আরও 2.5% কমানো হবে, এটা আমরা শুনে সাধুবাদ জানাচ্ছি। রেমিটেন্স যারা পাঠাচ্ছে অনেকে কিন্তু রেমিটেন্স পাঠা কাগজপত্র তাদের থাকে না, সেই টাকাটাও কিন্তু অপ্রদর্শিত আয়, ওটা কিন্তু কালো টাকা না, তার কিন্তু অনেক কষ্টের টাকা, সেই টাকাটা আমরা চাচ্ছি আমাদের খাতে দেওয়ার জন্য। যদি আমরা এই অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য যে সামাজিক অবদান খাত একটা বা কোনো একটা তহবিল যদি তৈরি করি, অনেকেই হয়তো উৎসাহী আছেন দেশে বিদেশে থেকে, হয়তো কেউ ডলারে কন্ট্রিবিউট করলেন, কেউ টাকায় কন্ট্রিবিউট করলেন, তো এইভাবে করে কিছু চিন্তা করতে পারি কি না, আমি জাস্ট একটা আইডিয়া হিসেবে আমরা দিচ্ছি। বাজেটে আমরা সবসময় দেখি যে সামাজিক নিরাপত্তার যে বিশাল অঙ্কের, এই বছরও 1,26,000 কোটি টাকার একটা বিরাট অঙ্ক দিয়ে একটা শুভঙ্করীর ফাঁক দেওয়া হয়। তার অর্ধেকেরও বেশি টাকা হচ্ছে সরকার থেকে অবসরপ্রাপ্ত যে
পেনশনের কর্মকর্তাদের পেনশনের টাকাটা এখানে বরাদ্দ হয়। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসএ। বৃহস্পতিবার অনুষ্ঠিত এনএসএর বৈঠকে এই অনুমোদন দেয়া হয়, জানাচ্ছেন নজরানা চৌধুরী। এনইসির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার এনইসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন দেয়া হয়। এর মধ্যে রাজস্ব খাত থেকে 1,65,000 কোটি আর বৈদেশিক সহায়তা থেকে 1 লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য 13,288 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। অতি দারিদ্র্যের সংখ্যা 50 থেকে নেমে এসে 5.6 এবং দারিদ্র্যের সংখ্যা নেমে আসছে 18.7। তো এটা তো বিরাট অ্যাচিভমেন্ট, আমাদের জন্য বিরাট সফলতা। আমরা যদি এই সফলতাকে ধরে রাখতে পারি, এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। রাজধানীর নতুন মেট্রো রেল প্রকল্প, পদ্মা রেল সেতু সহ গুরুত্বপূর্ণ চলমান বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ 41,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা খাত 31,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরের এডিপি চলতি অর্থবছরের এডিপি থেকে 2,000 কোটি টাকা বেশি। সব মিলে আমাদের বাড়ছে 2,000 কোটি টাকা। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা 20,000 21,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। আগামী অর্থবছরের জন্য এডিপির আওতায় নেওয়া মোট প্রকল্পের সংখ্যা 1,321টি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান বদলায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য করায় সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার। তিনি যে কথা বলেছেন এরপর মির্জা ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই বলেও মনে করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে একটি এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে, আর শেখ হাসিনার সততা সারা বিশ্বে আজ প্রশংসনীয় বলেও এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রভুদের স্বার্থ রক্ষায় সরকার জনগণের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ভাষা নিয়ে অনুসারী পরিষদের আলোচনায় তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। বিশেষ দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে অভিন্ন কোনো নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করা যায়নি। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে দাবি করে তিনি বলেন, এ কারণে বিভিন্ন কৌশলে নির্বাচন দেখিয়ে ক্ষমতায় টিকে আছে তারা। সরকার হঠাতে মতভেদ ভুলে সব দলকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ কারণে বুধবার রাত থেকে 2 দিনব্যাপী হিট অ্যালার্টের সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সিলেটের জিন্দাবাজারে সিটি শপিং মল সিটি সেন্টারের সামনে বৃহস্পতিবার দুপুরে শফিকুল ইসলাম নামে এক যুবক প্রচণ্ড গরমে জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। তবে আগামী শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চল সহ ঢাকায় মৃদু থেকে ভারী বর্ষণ হবে। এর ফলে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ উত্তর দক্ষিণের কিছু জেলায় তাপমাত্রা অব্যাহত থাকবে। এসব জেলায় হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমতে সময় লাগবে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে হালকা ও ভারী বর্ষণের সাথে কালবৈশাখী ঝড় হবার
সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাবমুক্ত না হওয়ায় মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। বলেন, রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া অর্থনীতির লাক্সই উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার BIDS এর সম্মেলন কক্ষে সংস্থাটি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। মেজবাহ হাসানের রিপোর্ট। বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় মোহাম্মদ ফরাসউদ্দিনের লেখা বইয়ের উপর আলোচনার আয়োজন করে BIDS। লেখক নিজেও অংশ নেন আলোচনায়। কথা বলেন দেশের ব্যাংকিং খাত সংস্কার, মূল্যস্ফীতি, করনীতি সহ অর্থনীতি পুনরুদ্ধারে করণীয় নিয়ে। তার দাবি, রাজনৈতিক প্রভাবের বাইরে না যেতে পারলে বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতে শৃঙ্খলা আনতে ব্যর্থ হবে। ব্যাংকের আমানত, ব্যাংকের ঋণ এরা 2 গুণের চেয়ে বেশি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো জনবল বা কোনো আর্থিক বা অন্যান্য কোনো ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় নাই। এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এ সময় ব্যাংকের অর্থ লুট হচ্ছে বলে অভিযোগ করেন অর্থনীতিবিদরা। পরামর্শ দেন করের হার না বাড়িয়ে এর বিস্তৃতি বাড়ানোর। প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এখানে ব্যাংকের বোর্ডের স্ট্রাকচার কি, এবং এটা তো আমরা জানি যে অনেক ক্ষেত্রে যে রাজনৈতিক সংযোগের কারণে, প্রভাবের কারণে কিন্তু সেখানে এই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলি খুব প্রকট হয়ে ওঠে। ন্যাশনাল বাজেটকে 2 ভাগ করা এবং অর্ধেক বাজেট উপজেলা পর্যায়ে লোকাল লেভেল প্ল্যানিং এবং ডিসকাশন এবং পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে কার্যকরী করা, আর বাকি অর্ধেক বাজেটের হয়তো সেন্ট্রালাইজড বড় বড় প্রজেক্টের জন্য আমরা করতে পারি। গণতান্ত্রিক কাঠামোর ভেতরে অবশ্যই এক দলের প্রাধান্যের একটা কর্তৃত্ববাদী সরকার, এই ধরনের সরকার বা যে কোনো সরকার, এবং ভিয়েতনাম, চীনের মতো কমিউনিস্ট দেশের সরকার, তাদের সবসময় কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হোক, এতে তারা চায়। অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক দুর্বলতা কাটানোর পরামর্শ আসে অর্থনীতিবিদদের কাছ থেকে। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। খেলাপি ঋণের ধারণা সামরিক শাসকদের তৈরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা নিয়ে ফেরত দিতে হবে না এই ধারণা দেশকে ধ্বংস করে দিয়েছে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাইরের কারো উপদেশ নিয়ে নয়, নিজেদের ভালো নিজেদেরকেই বুঝতে হবে বলেও জানান শেখ হাসিনা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 2 দিনব্যাপী 22তম দ্বিবার্ষিক সম্মেলন, যেখানে উপস্থাপন করা হবে প্রায় 100টি আন্তর্জাতিক মানের প্রবন্ধ। আর অংশ নিচ্ছেন দেশ বিদেশের অর্থনীতিবিদ সহ প্রায় 4000 নানান শ্রেণী পেশার মানুষ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের মানুষের উন্নয়নে তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা। একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। বিরোধী দলে থাকতেই দেশের মানুষ ও অর্থনীতির উন্নয়নে পরিকল্পনা নেবার ফলেই ক্ষমতায় এসে দ্রুত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পেরেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট সেজি তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, আর তারা জানতো যে লন্ডনে তো সব দিতে হবেই না, আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তাভাবনাটা, চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে 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 মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলকাম হয়েছি। মানুষের কল্যাণই তার সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ও রপ্তানিযোগ্য পণ্যের বাজার খুঁজে বের করতে অর্থনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব।
করোনা মহামারীতে বিশ্বজুড়ে পরিবর্তিত অর্থনীতি আর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশ যতটা এগিয়ে যাবার কথা ছিল তা হয়নি বলেও জানান শেখ হাসিনা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান। মিসবাহ, বাজারে গেল সপ্তাহের তুলনায় মাছ, মাংস সহ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ফারজানা, গ্রীষ্মের খর উত্তপ্ত ছাড়ছে, সেই সাথে বাজারের উত্তাপটা যেন আরেকটু বেশি। গেল সপ্তাহে যে কাঁচা মরিচের দাম ছিল 80 থেকে 100 টাকা, সেই কাঁচা মরিচ ছাড়িয়েছে 150 টাকারও বেশি। এখন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা পর্যন্ত। শুধু তাই না, প্রতিটা সবজি কিন্তু আগে রমজানের সময় ঈদের আগ পর্যন্ত যে সবজিগুলো বাড়তি দামেই ছিল 60 টাকা যখন সিজন ছিল, সেই সবজি এখন বিক্রি হচ্ছে প্রায় 80 থেকে 100 টাকা পর্যন্ত কোনো কোনো সবজিতে ছুঁয়েছে। এছাড়া কুরবানি ঈদের এখনও 1 মাস বাকি, তার আগে মশলার বাজারেও কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। প্রতিটি মশলার দাম প্রায় 100 থেকে 300 টাকা পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। আমরা ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দামটা, সোনালী মুরগির দাম গেল সপ্তাহে কিন্তু 400 টাকা ছুঁয়েছিল, সেই দামটা এখন 350 টাকাতে এসেছে। কিন্তু ব্রয়লার দাম কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে। আমরা গেল সপ্তাহে তুলনায় 220 থেকে 30 টাকা প্রায় এই সপ্তাহ জুড়েই কিন্তু এই বাজার দর কিন্তু রয়েছে। এছাড়া কুরবানির আগে যে মশলার দাম, সেই মশলার দাম কিন্তু এখনো পর্যন্ত বেড়ে চলছে। এছাড়া যদি বাজারের সবচেয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে এই যে বাজারের যে অবস্থা সেটি আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং সরকারের মনিটরিংয়ের বাড়ানোর কথা তারা বলছিলেন। এই ছিল বাজার দর নিয়ে সবশেষ। আমরা জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাধারণ মানুষের মতোই ঘুরে দেখলেন কারখানার উৎপাদন কার্যক্রম। আন্তরিকভাবে কথা বলেন কারখানার শ্রমিকদের সঙ্গে। সাভারে আশুলিয়ার দোসাইদ এলাকার ফেমাস শুভস লিমিটেড নামের জুতার কারখানা পরিদর্শনে যান সাবেক এই রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান কারখানা উদ্যোক্তা কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। পরে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকার আশুলিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবরের গরুর খামার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ। খেলাপি ঋণের ধারণা সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে তৈরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা নিয়ে ফেরত দিতে হবে না, এই ধারণা দেশকে ধ্বংস করে দিয়েছে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনৈতিক সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে এসব বলেন তিনি। বাইরের কারো উপদেশ নিয়ে নয়, নিজেদের ভালো নিজেদেরকে বুঝতে হবে বলেও জানান শেখ হাসিনা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 2 দিনব্যাপী 22তম দ্বিবার্ষিক সম্মেলন, যেখানে উপস্থাপন করা হবে প্রায় 100টি আন্তর্জাতিক মানের প্রবন্ধ। আর অংশ নিচ্ছেন দেশ বিদেশের অর্থনীতিবিদ সহ প্রায় 4000 নানান শ্রেণীর পেশার মানুষ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের মানুষের উন্নয়নে তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা। একটা রাজনীতিবিদ তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। বিরোধী দলে থাকতেই দেশের মানুষ ও অর্থনীতির উন্নয়নে পরিকল্পনা নেওয়ার ফলেই ক্ষমতায় এসে দ্রুত মানুষের ভাগ্য উন্নয়ন করতে পেরেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, আর তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবেই না, আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষের কল্যাণ করাই তার সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ও রপ্তানিযোগ্য পণ্য খুঁজে বের করতে অর্থনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবেই আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। করোনা মহামারীতে বিশ্বজুড়ে পরিবর্তিত অর্থনীতি আর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশ যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল তা হয়নি বলেও জানান শেখ হাসিনা। আন্দোলন গড়ে ওঠে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বাংলাদেশ আওয়ামী লীগ, আর এই দলের প্রতি মানুষের আস্থা ধরে রেখেই সামনে এগিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা সবাইকে হারিয়ে এই দেশের মানুষের মাঝেই তিনি নিজের পরিবার খুঁজে নিয়েছেন, আর তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে তিনি দেশে ফিরেছিলেন বলেও জানান সরকার প্রধান শেখ হাসিনা। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। তা আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। তো সামনে আমাদের আরো এগোতে হবে, কারণ আমার বাবার তো একটাই চিন্তা ছিল, সবসময় তো ওদের কিভাবে দেশকে করবেন, কিভাবে প্রতিটি গ্রাম সাজাবেন, কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তা আমাদের সব পরিকল্পনা সেটাই আছে। বাজারে সবজির সাথে উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। কোরবানির আগেই চড়া মশলার বাজার, প্রতিটি মশলা কেজিতে বেড়েছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। মুরগি, মাছও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। মেজবা হাসানের রিপোর্ট। বেসরকারি চাকরিজীবী সন্তানের এই মা বাজার ঘুরে কিনেছেন ব্রয়লার মুরগি, ঢেঁড়স। মুরগির মশলা কিনতে গিয়ে তাই খরচের হিসেব কষে নিতে হচ্ছে বারবার। 1 মাস পর 5 জনের সংসারে মাংস কিনতে পেরে যেমন তৃপ্তি পেয়েছেন, তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো যে কতটা দায় তার কথাই স্পষ্ট। দামের অবস্থা তো ভালো না, এত দাম হইলে আমরা সাধারণ মানুষ আমরা খেতে পারি? এখন বাজার করতে অনেক কষ্ট হয় আর কি, ইনকামের উপরে তো ইনকাম হয়েছে 10 টাকা, লাগতেছে 20 টাকা, তখন একটু সমস্যা হয় না? তো ওইভাবে আমরা বুঝে শুনেই খাই। 1 সপ্তাহ আগে কাঁচামরিচ বিক্রি হতো 70 থেকে 80 টাকা, আজ তা 150 টাকা ছাড়িয়েছে। গরিবের আমিষ ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি 150 থেকে 60 টাকা। সবজির দাম ছুঁয়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। কোরবানি ঈদের 1 মাস আগেই উত্তাপ ছড়াচ্ছে মশলার বাজারেও। প্রত্যেকটা মশলার দাম গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ প্রতি কেজিতে 300-400 টাকা করে বাড়ছে। যেমন জিরা, দারচিনি, এলাচ, প্রতি কেজিতে আপনার এলাচের দাম বাড়ছে হচ্ছে আপনার 3 থেকে 400 টাকা। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত এই নারী ক্রেতা জানালেন, উচ্চ মূল্যের কারণে কাটছাঁট করতে হয়েছে চাহিদার ফর্দ। আমাদের মতো মানুষরাই হিমশিম, আমরা তো মনে করেন মানে মিডিল ক্লাসের না, তারপরে আমরা নিজেরাই মানে দেখেন না 50 টাকার জিনিস নিচ্ছি, যেগুলো আমার এগুলো কখনো 1 কেজি 1.5 কেজি নিচে নিতাম না, আজকে 50 টাকা নিচ্ছে সেগুলো। কখনো দিন ভেদে কখনো বাজার ভেদে এই দামের ব্যবধানে ক্ষুব্ধ ক্রেতারা, আর দায় সারা জবাব বিক্রেতাদের। কাঁচামালের আপ ডাউন হইবই, আমদানি বাড়লে কমে যায়, আবার যখন শর্ট থাকে কেজি 10 টাকা 20 টাকা। পেঁপে এখন পুরো আমদানি হইব সামনে। ইনকাম বাড়েনি কিন্তু, বাট আমার কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে, তো আমি বাধ্য হয়ে আমাকে আরো নিচে চলে আসতে হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে আসলে আমার মনে হয় অনেক আরো সমস্যা সামনে আরো কঠিন দিন ওয়েট করছে আমাদের জন্য। দেশে আমদানি কম, রপ্তানি বেশি, মাল কম আসলে তো আপনার দাম বাড়াই দেয় ওরা আড়তদাররা। গরমের মধ্যে আসছি, বাজারেও দেখি গরম, সবকিছুর দাম বাড়তি। মাছের বাজারে সবচেয়ে কম দামি তেলাপিয়া ও পাঙ্গাস, সেটিও আকার ভেদে বিক্রি হচ্ছে 230 থেকে 300 টাকায়। 20 টাকার নিচে মিলছে না শাকের আটি।
মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরগরম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা উপজেলা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে অলিগলি রাস্তাঘাট। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সীমান্তবর্তী কসবা উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়াই হবে মূলত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন এবং আইনমন্ত্রী আনিসুল হকের নিকট আত্মীয় কসবা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান স্বপনের মধ্যে। দুই প্রার্থী আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। কসবা এবং আখাউড়া এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট কেন্দ্র 129টি। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,09,236 জন। আগামী 21 মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কসবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণজাগরণ সৃষ্টি করেছে আমার প্রতি। আমার মনে হয় না যে কেউর বাধা বিঘ্ন এগুলা আমার কোনো ক্ষতি করতে পারবে। আমরা যেন লেভেল ফিল্ড মাঠ পাই এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে, এটাই আমার কামনা। বাজারে সবজির সাথে উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। কোরবানির আগে চড়া মশলার বাজার, প্রতিটি মশলা কেজিতে বেড়েছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। মুরগি, মাছও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মেজবাহ হাসানের রিপোর্ট। বেসরকারি চাকরিজীবী সন্তানের এই মা বাজার ঘুরে কিনেছেন ব্রয়লার মুরগি, ঢেঁড়স। মুরগির মশলা কিনতে গিয়ে তাই খরচের হিসেব কষে নিতে হচ্ছে বারবার। 1 মাস পর 5 জনের সংসারে মাংস কিনতে পেরে যেমন তৃপ্তি পেয়েছেন, তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো যে কতটা দায় তার কথাই স্পষ্ট। দামের অবস্থা তো ভালো না। এত দাম হইলে আমরা সাধারণ মানুষ আমরা খেতে পারি? এখন বাজার করতে অনেক কষ্ট হয় আর কি। ইনকামের উপরে তো ইনকাম হয়েছে 10 টাকা, লাগতেছে 20 টাকা, তখন একটু সমস্যা হয় না? তো ওইভাবে আমরা বুঝে শুনেই খাই। 1 সপ্তাহ আগে কাঁচামরিচ বিক্রি হতো 70 থেকে 80 টাকা, আজ তা 150 টাকা ছাড়িয়েছে। গরিবের আমিষ ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি 150 থেকে 60 টাকা। সবজির দাম ছুঁয়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। কোরবানি ঈদের 1 মাস আগেই উত্তাপ ছড়াচ্ছে মশলার বাজারেও। প্রত্যেকটা মশলার দাম গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ প্রতি কেজিতে 300-400 টাকা করে বাড়ছে। যেমন জিরা, দারচিনি, এলাচ, প্রতি কেজিতে আপনার এলাচের দাম বাড়ছে হচ্ছে আপনার 3 থেকে 400 টাকা। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত এই নারী ক্রেতা জানালেন, উচ্চ মূল্যের কারণে কাটছাঁট করতে হয়েছে চাহিদার ফর্দ। আমাদের মতো মানুষরাই হিমশিম। আমরা তো মনে করেন মানে মিডিল ক্লাসের না, তারপরে আমরা নিজেরাই দেখেন না 50 টাকার জিনিস নিচ্ছি, যেগুলো এগুলো কখনো 1 কেজি 1.5 কেজি নিচে নিতাম না, আজকে 50 টাকা নিচ্ছে সেগুলো। কখনো দিন ভেদে কখনো বাজার ভেদে এই দামের ব্যবধানে ক্ষুব্ধ ক্রেতারা, আর দায় সারা জবাব বিক্রেতাদের। কাঁচামালের আপ ডাউন হইবই, আমদানি বাড়লে কমে যায়, আবার যখন শর্ট থাকে কেজি 10-20 টাকা। ইনকাম বাড়েনি কিন্তু, বাট আমার কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আমাকে আরো নিচে চলে আসতে হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে আসলে আমার মনে হয় অনেক আরো সমস্যা সামনে আরো কঠিন দিন ওয়েট করছে আমাদের জন্য। দেশে আমদানি কম, রপ্তানি বেশি, মাল কম আসলে তো আপনার দাম বাড়াই দেয় ওরা আর দররা। গরমের মধ্যে আসছি, বাজারেও দেখি গরম, সবকিছুর দাম বাড়তি। মাছের বাজারে সবচেয়ে কম দামি তেলাপিয়া ও পাঙ্গাস, সেটিও আকার ভেদে বিক্রি হচ্ছে 230 থেকে 300 টাকায়। 20 টাকার নিচে মিলছে না শাকের আটি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কেরানীগঞ্জের জিঞ্জিরায় জাপানি শিল্পী সেটোকা আজমার শিল্পকর্ম নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যালিওগ্রাফি কর্মশালায় কেরানীগঞ্জের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র এবং জাপান দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করেন জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা মিনোরি। প্রতিমন্ত্রী বলেছেন, কর্মশালার মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বের গভীর সংযোগ গড়ে উঠবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর বিএনপির আমলে ঋণখেলাপি তালিকা সবচেয়ে বেশি ছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। আনিসুল হক বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা দেশ চালিয়েছে পাকিস্তানি স্টাইলে, কারণ তাদের মন্ত্রিসভায় ছিল যুদ্ধাপরাধীরা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগঞ্জ কৃষ্ণনগর সড়কে তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। যখন বিএনপি সরকার
বাংলাদেশ তারা শাসন করত, তখন তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আলবদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত 4 জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র কমান্ডার আরফাত ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পূর্বশত্রুতার জেরে ভিকটিমকে খুন করা হয়। বাকি আসামিদেরকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। গত 10 মে গুলিবিদ্ধ হন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। জঙ্গিবাদ, সন্ত্রাস দমন, নির্বাচনী দায়িত্ব পালন সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সুনামগঞ্জ শহরে পুলিশ ফাঁড়িতে নির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমনে তার বাহিনী সফল হয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেছেন, পুলিশের জন্য সরকারের খরচ কোনো ব্যয় নয়, এটা বিনিয়োগ। তিনি বলেন, থানার দ্বার সবসময় মানুষের জন্য খোলা। এছাড়া 999 আছে, এ নম্বরে যে কোনো নাগরিক কল করে সেবা পেতে পারেন। বেনাপোল বন্দর দিয়ে রবিবার সকাল থেকে টানা 5 দিন বন্ধ থাকছে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য। ভারতের লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমা এবং শাসক উপজেলা নির্বাচনের কারণে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকছে। আগামী 23 মে থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে যথারীতি শুরু হবে আমদানি রফতানি বাণিজ্য। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, টানা 5 দিনের ছুটিতে বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা পরিষদ সহ যে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার দাবি জানিয়ে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলনের নেতৃত্বে নওহাটা বাজার এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় পবা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ছিলেন। লিফলেট বিতরণের আগে এক পথসভায় শফিকুল হক মিলন বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় না। নির্বাচন কমিশনার তাদের সক্রিয়তা হারিয়ে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে। Prime Minister Sheikh Hasina has commented that the culture of defaulters in the country has been introduced during the regimes of military dictators. She said this while inaugurating the 22nd Biennial Conference of Bangladesh Economic Association today. মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খিলাপিরির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট সাইজি তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবে, এই না আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। Meanwhile, Awami League President Sheikh Hasina today said that her party is the strongest, largest and most credible political party in the country now. She made the remarks when her party leaders and activists came to Gonobhavan to greet her on her historic homecoming day. She said when she returned to Bangladesh in 1981, the country was then run by war criminals and the killers. Sheikh Hasina said the party has overcome conspiracies on many occasions. The consumers are feeling the heat of inflation as price hike continues amid higher interest rates. Prices of almost all consumer items, including fish, eggs, vegetables, and other daily essentials, saw their price highest in a decade. Vegetables, meat, chicken, and fish prices have remained stable but at higher rates, said several consumers of different professions. They said the taka has slid against the dollar, which severely affected the consumer market. Not only devalued taka, but also prices of utilities and fuel have increased, interest rates soared. All this rate hike impacted the consumer market. During the State Department briefing, a journalist asked spokesperson Vedant Patel whether the U.S. sanctions on RAB are being lifted following a meeting with Donald Lu. He said the claims are not true. White House working to remove the sanctions. Those claims are false. The U.S. is not withdrawing sanctions against the RAB. Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability.
The government of UK has signed a new agreement with Bangladesh to speed up the removal of migrants with no rights to be in the country. The returns agreement will streamline the returns process by removing a mandatory interview for the cases where there is good supporting evidence for removal. Failed asylum seekers, foreign national offenders and individuals who have overstayed their visas will be returned sooner as a result. বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ এবং স্যাংশনের কারণে নয়, এদেশের অর্থনীতি শাসক দলের লোকদের লুটপাট এবং বিদেশে টাকা পাচারের কারণে ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে কারামুক্ত বিএনপি নেতা নবিউল্লাহ নবীর বাসায় গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শুধুমাত্র লুটপাটের কারণে ক্ষমতাসীন দল, প্রশাসন এবং পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে। ক্ষমতা হারালে অন্যায়, অপকর্ম এবং লুটপাটের কারণে বিচারের মুখোমুখি হবার ভয়ে বিরোধী দলের উপর জুলুম, নির্যাতন এবং গ্রেফতার করে গত ৭ জানুয়ারি পরিকল্পনা অনুযায়ী পাতানো নির্বাচন করেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এখনও এদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছে বলে দাবি করেন মঈন খান। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগার্কি, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করেছে। তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কি সম্পর্ক থাকতে পারে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে তেজগাঁও দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না? জিয়াউর রহমান, আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছি। আপনাদের কতজন জেলে আছে?